এই ম্যামের মেয়ে বিপসকে যা দেখলাম, আমার পাল্লায় পড়লে একেবারে চিপস বানিয়ে ছেড়ে দিতাম। 40,000 টাকা দিয়ে পার্টি করবে। আমাদের 4 মাসের টোটাল রোজগার ছিল 40,000 টাকা। আজকালকার লোক। বৃষ্টি আসবে মনে হচ্ছে। ছাতা, উফ, ছাতাটা ফেলে চলে এলাম। আবার যেতে হবে ছাতাটা আনতে। কেমন আছো?
তুমি তুমি ম্যাম, বাবা, আমি যাদের মিলিয়ে দেবো ভেবেছিলাম তারা নিজেরাই মিলে গেল। আমার মেয়ে। তিতির তোমার আর দিদি ভাইয়ের মেয়ে। তুমি নিশ্চয়ই দিদি ভাইকে জানিয়ে এখানে আসোনি। তুমি কেন এলে সুজয়? তুমি চলে যাও। ম্যাম, বাবা কিন্তু আপনাকে খুব মিস করে। বাবা আজও আপনাদের ছবিটা দেখে চোখের জল ফেলে। আপনার দেওয়া কবিতার বই, আপনার পরা শাড়িগুলো সবকিছু মুখে আগলে রেখে দিয়েছে আজও। সোমের মা হয়তো নেই, কিন্তু শাড়িগুলো আমি যত্নে আলমারিতে রেখে দিয়েছিলাম। বাবা খুব মিস করে আপনাকে। তুই সব জানতিস? জানতাম, সব জানতাম। আমি তোমাদের মিলিয়ে দেওয়ার জন্যই তো সবকিছু করা আমার। আমি ভেবেছিলাম তোমাদের দেখা করাবো, তোমরা দুজনে দেখা করে আমার রোমান্টিক প্ল্যানটাকে একেবারে মাটি করে দিলে। সুজয়, তুমি বললে না তো দিদি তোমার আর দিদি ভাইয়ের মেয়ে, তাই তো? হ্যাঁ, আমারই তো মেয়ে। ম্যাম, আমি জানি এতগুলো বছর পরে আপনার বাবার সাথে দেখা হয়েছে, তাই আপনার মাথাটা বোধহয় ঠিক করে কাজ করছে না। আমি তিতির বসু, বাবা তো ব্যানার্জি। উনি আমার শ্বশুর মশাই। দেবী, তিতির হলো আমার আর তোমার সন্তান সোমরাজের স্ত্রী। আমার সোমরাজ, আমার সোমরাজ, সোমরাজ। তিতির, তিতির আমার সোমরাজের স্ত্রী। যাকে দেখবো বলে আমি এতগুলো বছর অপেক্ষা করছি, সে আমার সামনে ছিল। আমি এত কথা বললাম, আমি ওকে চিনতে পারলাম না। আমি আমি ওর সাথে ঝগড়া পর্যন্ত করেছি, ওকে বকেছি। নিজের বউকে তো সাপোর্ট করতে পারোই না,
উল্টে এরকম এরকম একটা সোনার তালকেও বিশ্বাস করতে পারছো না। তাও আমি আমার সম্রাজকে চিনতে পারলাম না। আপনার কোনো দোষ নেই, চিনবেন কি করে আপনি? আপনি কি জানতেন আপনার ছেলেটা বড় হয়ে একটা ওরাংওটাং তৈরি হবে? না দিদি না, দোষটা আমার। আমি যেদিন সোমরাজ আমার অফিসে প্রথম এলো সেদিন একটা ওকে দেখে আমার অদ্ভুত ফিলিং হচ্ছিল। আমি কাউকে বলে বোঝাতেই পারবো না, একটা অদ্ভুত ফিলিং হচ্ছিল। এটাকেই মনে হয় বলেন নারীর টান। সুজয়, আমি আমার ছেলেকে চিনতে পারিনি। আমি কি করে চিনবো? আমি তো খুব খারাপ মা না? সেই জন্যই তো তুমি 23 বছর আগে আমাকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলে। আমার সোমরাজকেও আমার সাথে যেতে দাওনি। তুমি কি বলছো তুমি এসব? আমি তোমাকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম? সোমকে তোমার সঙ্গে যেতে দিতে আমি চাইনি? কি বলছো তুমি? তুমি তুমি আমাকে স্পষ্ট করে খুলে বলো তো সব, প্লিজ বলো কি হয়েছিল। আমি অনেকক্ষণ আগে কফির জলটা বসিয়েছিলাম, আমি এসবের মধ্যে ভুলেই গেছি। তোমরা বসো, আমি কফি করে আছি। আমি তো খুব খারাপ মা না? সেই জন্যই তো তুমি 23 বছর আগে আমাকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলে। কফি? না না ছাড়ো এগুলো। তুমি তুমি আমায় বলো তো, তুমি এই কথা কেন বললে? মানে কেন বললে এসব কথা? আমি তো জানি ঠিক এর উল্টো। কফিটা তো খেতে হবে নাকি? চিনি ত্যাগ করেছো নাকি 1 চামচই আছে? 1 চামচই? না 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 না, শোনো 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 শোনো, যেও না। দেখো, মালিনী আমায় বলেছিল যে তুমি আর ও বাড়িতে থাকতে চাও না। সোম এসে তোমার ক্যারিয়ারে বাধা সৃষ্টি করেছে। ইনফ্যাক্ট ও বোধহয় পৃথিবীতে না এলেই ভালো হতো, এটাই তো মালিনী আমায় বলেছিল। কি বলছো কি তুমি? হ্যাঁ। আমি কোনোদিন এরকম কোনো কথা বলিনি। আর সুজয়, তুমি তো আমাকে চেনো, তোমার কি মনে হয় যে আমি এরকম কথা বলতে পারি? আমার আস্তে আস্তে না সব হিসেবগুলো কেমন মিলে যাচ্ছে। মালিনী ব্যানার্জি তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করেছে। ঠিক, একদম ঠিক বলেছিস। সুজয়, আমার খুব ভয় করছে জানো। সোমরাজ কি করে মানুষ হবে বলো তো? কি হয়েছে? দেবীর কাছে তো সন্তানের কোনো গুরুত্বই নেই। সোমরাজকে দেখলেই দেবী ইরিটেটেড হয়ে যায়, ও কাঁদলে ইরিটেটেড হয়, বায়না করলে ইরিটেটেড হয়, একদম রেগে যায়। সেদিন তো রেগে মেগে বলেই দিল যে এখন সোমরাজকে জন্ম দেওয়াটাই ওর উচিত হয়নি। ছি 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 ছি, সংসার সন্তান এসবের দেবীর কাছে কোনো গুরুত্ব নেই জানো। ওর অফিসের বস কি যেন নাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রমিত বাবু এই জীবনের সব। কত রাতে গাড়িতে ওকে ড্রপ করতে আসে তুমি ভাবো। দেবী তো সেদিন কথায় কথায় বলেই দিল, বর হলে প্রমিত বাবুর মতন বর হওয়া উচিত। কি হবে বলো তো সুজয়? এই সংসারটা তো ভেসেই যাবে। ছি 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 ছি, প্রমিত বাবু আমার বড় দাদার মতন ছিলেন। ওনাকে নিয়ে এরকম নোংরা কথা? দিদিভাই আমাকে বলেছিল যে তুমি দিদিভাইকে পছন্দ করতে শুরু করেছো। তুমি দিদিভাইয়ের মধ্যে তোমার জীবনের পূর্ণতা পেয়েছো। কাল সারা রাত আমার হাত দুটো হাতের মধ্যে ধরে কেঁদেছে সুজয়। আমাকে ছাড়া ও বাঁচবে না। সমাজের ভয়ে তোকে কিছু বলতে পারছে না, কিন্তু সুজয় মনে মনে চায় যে তুই চলে যাস। বোন,
আমি কি করে আমার বোনের সংসার ভাঙি বল? এই কথা শোনার পর আমি তোমার জীবনে কি করে থাকতাম সুজয়? সব মানছি, মালিনী মিথ্যে বলেছে, মালিনী অন্যায় করেছে, কিন্তু তুমি তুমি আমার সঙ্গে ঝগড়া করলে না কেন? তুমি সোমকে ছেড়ে চলে গেলে কি করে? তুমি তো মা। আমি যেতে চাইনি সুজয়, আমি তোমাকে সোমকে কাউকে ছেড়ে যেতে চাইনি, কিন্তু দিদিভাই আমাকে এমন কিছু কথা বলেছিল যেটা শোনার পর আমি কেন কোনো মেয়ের পক্ষেই তার হাজবেন্ডের সাথে থাকাটা সম্ভব ছিল না। তাই আমি জন্মাষ্টমীর আগের দিন রাত্রে বাড়ি ছেড়ে চলে গেলাম, যেতে বাধ্য হলাম। কি কথা দেবী? কি বলেছিল মালিনী? কি বলেছিল বলো? এসব কথা থাক না সুজয়, তবে হ্যাঁ এটা সত্যি যে আমি বাড়ি থেকে চলে আসার সময় সোমকে আমার সঙ্গে নিয়ে আসতে চেয়েছিলাম। তখন দিদিভাই আমাকে বললো যে এখন তুই সোমকে নিয়ে যাস না, আগে নিজের একটা ব্যবস্থা কর, দিদিভাই নিজে এসে আমাকে সোমকে দিয়ে যাবে, সেটা বললো। তারপর একদিন দিদিভাই বললো যে তুমি নাকি চাও না যে সোম আমার সঙ্গে থাকুক। দিদিভাই তো একদিন লুকিয়ে লুকিয়ে সোমকে আমার সঙ্গে দেখা করাতে নিয়ে আসবে বলেছিল পার্কে। দিদিভাই এসেছিল সুজয়, কিন্তু সোম আসেনি। সোম আসেনি? না রে, ও আসতে চাইনি। তুই একটা কাজ কর না, তুই ফোনে ওর সঙ্গে কথা বল, আমি ডায়াল করছি। হ্যালো বেটা রাজ, বেটা তোমার মা তোমার সঙ্গে কথা বলতে চায়, একটু কথা বলো। তোমার মাদার, হ্যাঁ না। হ্যালো, আমার মাদার, আমার কোনো মাদার নেই। আই হেট মাই মাদার। সোমের মুখ থেকে এই কথাগুলো শোনার পর আমি লজ্জায় আর কোনো দিন সোমের সাথে যোগাযোগ করিনি, কিন্তু আমি তোমাকে অনেকগুলো চিঠি লিখেছিলাম সুজয়। আমি নতুন বাড়ির অ্যাড্রেসও দিয়েছিলাম তোমায়, কিন্তু তুমি কোনো রিপ্লাই করোনি। কারণ চিঠিগুলো বাবার কাছে পৌঁছয়নি। ওই চিঠিগুলো মালিনী ব্যানার্জি নিজের আলমারিতে লুকিয়ে রেখে দিয়েছিল। মনে আছে বাবা, আগের দিন আমি বলছিলাম না, আমি শাশুড়ি মার আলমারি থেকে এমন একটা জিনিস চুরি করেছি যেটা ওনার সংসারের ভিতটাকে নাড়িয়ে দেবে। সেই প্রমাণ হচ্ছে ওই চিঠিগুলো। তার মানে চিঠিগুলো তোর কাছে? আমার কাছে আর কিচ্ছু নেই বাবা, কিচ্ছু নেই। চিঠিগুলো মালিনী ব্যানার্জি কোথায় বুঝতে পেরে চুরি করে আবার নিজের জিম্মায় নিয়ে নিয়েছে। আমি যখন চিঠিগুলো পাই তখনই আমার কাছে সব রহস্যগুলো পরিষ্কার হতে থাকে। আমি জানতাম সোমরাজবাবুর মা সোমরাজবাবুকে 3 বছর বয়সে একা ফেলে যেতে পারেন না। ইনফ্যাক্ট কোনো মাই এই কাজটা করতে পারে না। তারপর আস্তে আস্তে যারা দুজন অজান্তে একে অপরের থেকে আলাদা হয়ে গেছে তাদের মিলিয়ে দেওয়ার ক্লু পেতে লাগলাম। দুজনের পছন্দের কবিতা। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারে তুলে। ম্যামের শাড়িতে SD লেখা। বাবার জন্মদিনে ম্যামের পায়েস বানানো। আর সব শেষে ক্লু হলো ওই ছবিটা। ম্যাম মনে আছে আপনার ওই বেনারসির অ্যাসাইনমেন্টটার সময় ওই একই ছবি আমি আরেক জায়গায় দেখেছিলাম, বাবার কাছে। তুমি প্লিজ কিছু মনে করো না, আমি কিন্তু তোমাদের দুজন আমি মনে করবো কি রে? হ্যাঁ,
আমি কিচ্ছু মনে করিনি মা। তুই তো আমাদের দুজনের মাঝখানে সেতু রে, তোর কথা আমি মনে করতে পারি? হ্যাঁ জানো দেবী, তুমি যেদিন প্রথমবার আমাদের বাড়ির ল্যান্ড ফোনে ফোন করেছিলে, হ্যালো, আমি না তোমার গলা শুনে চমকে উঠেছিলাম, পায়ের তলায় মাটি কেঁপে গিয়েছিল। তবে শুনলাম তুমি তিতিরের বস। সত্যি কথা বলতে কি, আমারও এরকম হয়েছিল সুজয়। আমি ফোনে একবার তোমার গলা শুনেছিলাম, তবে তো বলেছিলাম যে আমার ছেলেটাকে ফেলে চলে যেও না। কেন গেলে মা? তারপর আমার বারবার জানতে ইচ্ছে হয়েছিল এই গলাটা কার। তোমার জন্মদিনের দিন যখন তিতির পাঞ্জাবিটা নিয়ে অফিসে এলো, তোমার বাবার নামের প্রথম অক্ষরটা কি? ইংলিশে হলে এস আর বাংলায় হলে সব। আমি সেদিন খুব জানতে চেয়েছিলাম সুজয় যে এই এসটা কে, এই এস এর পুরো নামটা কি। কিন্তু লজ্জায় কোনটায় আমি তিতিরকে জিজ্ঞেস করতে পারিনি। লজ্জা, এই কুণ্ঠা লজ্জা আমাদের মাঝে 23টা বছরকে নষ্ট করে দিল, শেষ করে দিল। যে কথাটা আমাদের দুজনের সামনাসামনি বসে আলোচনা করা উচিত ছিল, প্রয়োজনে চিৎকার করে ঝগড়া করা উচিত ছিল, সেটার বদলে আমরা সেই কথাগুলো বিশ্বাস করে বললাম কাকে? না মালিনীকে। আর তিনি মাঝখান থেকে হয়ে উঠলেন সর্বেসর্বা। আচ্ছা ম্যাম, জন্মাষ্টমীর আগের রাতে কি এমন হয়েছিল যে আপনি বাড়ি ছেড়ে চলে এলেন?